রেডিও মিলনের আজকের নিবেদন অর্কপ্রভু সিনহার ঐতিহাসিক কাহিনী গাজন। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং আরও নতুন নতুন গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল রেডিও মিলন অডিও স্টোরি। শুরু হচ্ছে অর্কপ্রভু সিনহার ঐতিহাসিক কাহিনী গাজন। শিব শিব শম্ভু জয় ডমরুধর মহাদেবা ধক 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 চন্দ্র শিরে ভুজ গলে ভুজঙ্গম দশ বিনাশে মহাতাণ্ডব নীলকণ্ঠ মহেশ্বরা হর হর নাদ বম বম হলে শঙ্করা বম 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 বম। শুনে হেসে প্রায় হাততালি দিয়ে ওঠে ছেলের দল। বৃদ্ধ লোচন ঢাকির মুখে ফুটে ওঠে নির্মল হাসি। দর্শক আকৃষ্ট করতে তার জুড়ি মেলা ভার। ঢাকের বোল হোক কিংবা গল্প, গ্রামের সকলে তাকে এক ডাকে চেনে। দালানের এক কোণে বসে আছে সে, ঢাকটা রেখেছে এক পাশে রোদের মধ্যে। ঢাকের চামড়া চড়া রোদ পেলে বেশ বাজে। ছেলের দল আবার বলে ওঠে, ছেলে ছোকরারা বসে আছে দালানের সামনে গোল করে, আর ওদের এক পাশে কাঠের ভাঁজ করা একটা চেয়ার রয়েছে। তাতে বসেছে কুমার গজেন্দ্র, জমিদার নৃসিংহ রায়ের একমাত্র সন্তান। সেও গল্প শুনতে বড় ভালোবাসে। পাশে দাঁড়িয়ে নায়েব মশাইও এক মনে শুনছেন লোচন ঢাকির বোল। আবার হাত ওপরে তুলে লোচন ঢাকি বলতে থাকে, হালা হালা জটা জুটা ধামাধাম বাজে মৃদঙ্গম, কালা কালা সুরে নাচে গণ্ডি ত্রিভুবন নাচে থর থরা, ডম 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 ডমরু বাজে প্রলয়ঙ্কর মহেশ্বরা, শিব শম্ভু জয় ডমরু ধরা মহাদেবা বম 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 বাবা বম বাবা বম। আবার হেসে কুটোপুটি খায় ছেলেপুলেরা। হাসির দমক একটু থামতেই নায়েব মশাই বললেন, লোচন, খালি গান গাইলেই হবে? ওদেরকে একটু বলো গাজন কি। আমাদের কুমার বাহাদুর তো গাজন কখনো দেখেননি। একটু বুঝিয়ে বলে দাও তো, কি এটা, কিসের অনুষ্ঠান, কি বৃত্তান্ত? কুমার বাহাদুরের দিকে জোড়হাত তুলে নমস্কার করে লোচন ঢাকি বলে, খোকা বাবু, আমাদের এই নীলকণ্ঠপুর গাঁয়ে তো তেমন কোনো উৎসব হয় না। এই গাজনই আমাদের সব। গাজন মানে হলো শিব গাজন। আমার বাপ, ঠাকুরদা, তার বাপ সবাই এই গাজনের ঢাকি। আসলে গাজন হলো মহাদেব আর কালী মায়ের বিয়ের দিন, বুঝলেন খোকাবাবু? এই দিন ওনাদের বিয়ে হয়। আবার কেউ কেউ মানে ধর্মের গাজন, মানে এই দিনে ধর্ম ঠাকুর নাকি কামিনী কামাখ্যাকে বিয়ে করেন। তবে আমাদের গাঁ যেহেতু নীলকণ্ঠপুর, তাই শিব ঠাকুরই হলো আমাদের দেবতা। আমরা সেই জন্য শিবের গাজন বলি। চৈত্র মাসের শেষে প্রায় 15 দিন ধরে চলে এই গাজন। আজ সেই গাজন পুজোর শেষ দিন, মানে আজই হলো হর পার্বতীর বিয়ে, আর আমরা হলাম বরযাত্রী। আমাদের ভোলে বাবার সাঙ্গপাঙ্গরা তো মানুষ নয়, ভূত। সেই জন্যই আমাদের দলের লোকেরা আজ রাত্রিবেলায় ভূত সাজবে। ওই যে দেখতে পাচ্ছেন, ওই যে বসে আছে, ওরাই হলো ভক্ত। ওরা গায়ে ছাই মাখবে, রং মাখবে, তারি খাবে, আর তারপরে ভূতের নৃত্য করবে গভীর রাতে। আর ওই যে কজন দেখছেন চাতালে দাঁড়িয়ে বিড়ি খাচ্ছে, ওরা হলো কালকে পাত্র। কালকে পাত্র? সে আবার কি? ঠিক ঠিক, সেটাই তো বলা হয়নি। আসলে কালকে পাত্র মানে দেবী কালিকার পাত্র। এরা সবাই কালী মায়ের সখী। তারপর হবে কালকে পাত্র গান। সেই সব কিন্তু খুব ভয়ের গল্প খোকা বাবু। শুনলে আপনার ভয় করবে না তো? আমি জমিদারের ছেলে, আমার ভয় করে না। বেশ বেশ, তা হ্যাঁ রে, তোরা ভয় পাবি না তো? না না, ভয় পাবো না। তুমি বলো। আসলে শিব বাবা, কালীমা, এনারা তো ভূত পেতের দেবতা, তাই পুজোর আচারগুলো বেশ ভয়ের। আমাদের গায়ে একদম পূর্ব প্রান্তে যে বেনে বিলটা আছে,
তার ধারেই রয়েছে একটা আশাওড়া গাছ, আর তাতেই বাঁধা থাকে দুটো মরার মাথা। গাজন পুজোর প্রথম দিন ওই মাথা দুটো খুলে আনা হয়, তাতে মাখানো হয় সিঁদুর, মুখে দেওয়া হয় মদ আর কলাই ভাজা। তারপরে সেই দুই মরার মাথার চারিদিকে গান গেয়ে গেয়ে শুরু হয় কালকে পাত্র গান। এই গানের মানে হলো দুটো মৃতদেহ পড়ে আছে আর তার চারপাশে লড়াই চলছে খেঁকশিয়াল আর শকুনদের। কে পাবে এই মৃতদেহের অধিকার? ভোলে বাবা আর কালিমার বিয়েতে এসবই তো ভোজ হয়। থামো তো তুমি, বলতে বলেছি মানে কি যা নয় তাই বলবে? তুমি বাপু এসব গল্প থামিয়ে তোমার গানের শেষটা ওদের একটু শুনিয়ে দাও। এখনই জমিদার বাবু এসে পড়বেন, মেলা কাজ। আর হ্যাঁ, একটু ঢাকের বাদ্যিটাও শুনিয়ে দাও সাথে। জিভ কেটে আবার একগাল হেসে পরম আদরে লোচন ঢাকি তার ঢাকটা টেনে নেয় নিজের কাছে। মাটিতে রাখা অবস্থাতেই হাতে তুলে নেয় কাঠি। তারপর দু তিনটে তাল দিয়ে শুরু করে। ভীষণ ভীষণ ভূত প্রেত চলে আগে আগে দশ দিশা, ধাদিয়া ধাদিন সর্বলোক জাগে জাগে সহস্বরা। হর 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 যোগরাজ, জয় জয় ভোলে শঙ্করা। শিব 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 শম্ভু, জয় ডমর ধর মহাদেবা। শিব শিব শম্ভু, জয় ডমর ধর মহাদেবা। এবার আগের থেকেও জোরে হাততালি দিয়ে ওঠে সকলে। খুব খুশি সবাই, এমনকি কুমার বাহাদুরও। হাসি মুখে তার মাথায় হাত রেখে নায়েব মশাই বললেন, কুমার, এবার তুমি অন্দরে যাও, মা ঠাকুরুন ডাকছেন তো, বাকিটা না হয় আজ রাতেই দেখো। এই তোরা বিদায় হয়, এবারে মেলা কাজ পড়ে আছে, যা দূর হ সব। ছেলেদের দল হই হই করে দালান ছেড়ে চলে যেতেই লোচনের দিকে মুখ ঘুরিয়ে নায়েব মশাই বলেন, যাই বলো লোচন, তোমার ওই পুরনো ঢাকের আওয়াজ আরও চড়া ছিল, একেবারে তাগড়াই আওয়াজ। এই ঢাকটার আওয়াজ কেমন যেন মিহি, ঠিক খেললো না। হাসিটা একটু যেন ফিকে হয়ে আসে লোচন ঢাকির। মাথা নিচু করে মুখের ঘাম মুছতে মুছতে বলে, আসলে নায়েব মশাই, এই ঢাক আমার সুনীলের দেওয়া। আগের ঢাকের চামড়াটা পিঁপড়ে খেয়ে খেয়ে একেবারে শেষ করে দিয়েছিল। আওয়াজ বের করতে দম ফুটে যাচ্ছিল নায়েব মশাই। আসলে আজকালকার ঢাক তো জাত ঢাক নয়, সবই তো মেশিনে বানানো, কলে চেরা কাঠ। আমাদের ঢাক হলো জাত ঢাক। এই যে ছোটবাবু যেমন করে মন দিয়ে গল্প শুনছিলেন, ঠিক অমনি করে আমার সুনীল গল্প শুনত। কেমন করে আম গাছের মোটা গুঁড়ি কেটে ছেনি হাতুড়ি দিয়ে ফুটো করে এই ঢাকের খোল বানায়, কেমন করে পাঁঠার চামড়া দিয়ে বায়া বানায় আর গরুর চামড়া দিয়ে এই যে টান করার ছোট মানে দোয়া বানায়। এইসব আমার তাকে নিজের হাতে করে শেখানো। সে নিজে বানিয়েছে এই ঢাক। বললে, বাবা, চন্দননগরের আম কাঠ দিয়ে আমি এটা বানিয়েছি। আগের ঢাকটা বাড়িতে রেখে এবার গাজনে এই ঢাকটাই বাজিও। এই যে আমার প্রাণ নায়েব মশাই, আমার সুনীলের দেওয়া। একটু রোদ খেলি দেখবেন না কেমন কেমন জোর তার আওয়াজ তুলবে। ঢের হয়েছে, আর ঢাক নিয়ে অত গর্ব করে কাজ নেই। এইসব গরুর চামড়া, ছাগলের চামড়া শুনলে মা ঠাকুরুন তোমায় দালানেও বসতে দেবেন না। আরে কি সুনীল করছো? ওই তো ছেলে, বাপকে দেখে সে। আমাদের নীলকণ্ঠপুরে কবার আসে, কলকাতায় গিয়ে বাবু পার্টি পলিটিক্স করছেন, আর বুড়ো বাপটা যে না খেতে পেয়ে মরছে সে খেয়াল আছে তার? মাথা নিচু করে বসে থাকে লোচন ঢাকি। তখনই ধুতিটা গুটিয়ে নিয়ে নাট মন্দিরের দিকে দৌড়ে যান নায়েব মশাই। কর্তামশাই আসছেন। উঠে দাঁড়িয়ে পড়ে সকলে। দৌড়দৌড়ি করে এসে জড়ো হয় নাট মন্দিরের সামনে। স্নান সেরে তসরের পাঞ্জাবি, সিল্কের ধুতি আর সোনার হার গলায় পরে জমিদার নৃসিংহ নারায়ণ রায় প্রথমেই প্রণাম করলেন তার কুলদেবতার মন্দিরে। তারপর দাঁড়ালেন মন্দিরের উঁচু বেদিটার ওপরে। গাজনের দল বেদির ঠিক নিচেই দাঁড়িয়ে। একটা গদিওয়ালা আরামকেদারা এনে রাখা হলো। সঙ্গে মাথায় ধরা হলো বিরাট এক ছাতা, আর এক সেরেস্তা
এক পেল্লায় হাত পাখা নিয়ে এসে বাতাস করা শুরু করলো। বেশ আমেজ নিয়ে পুরো শরীরটাকে এলিয়ে দিলেন জমিদার বাবু ওই আরাম কেদারায়। তারপর গাজনের দলের উদ্দেশ্যে বললেন, তোমাদের সর্দারকে? নবীন হাত কচলাতে কচলাতে সামনে এসে বলল, আগে আমি জমিদার বাবু। তা তোরা দলে মোট কজন? তা বাবু নাই নাই করে এখন 37 জন তো হলো। বেশ, শোনো বাবু, আগেও বলেছি আবারও বলছি, অন্যান্য বারের চেয়ে এবারের গাজন কিন্তু একদম আলাদা। এবারে সাহেব সুবোধের ব্যাপার। স্বয়ং লেফটেন্যান্ট বাটন সাহেব আসছেন আমাদের গ্রাম বাংলার উৎসব দেখতে। সাহেব তো আর এদেশের লোক নন, আমাদের আচার অনুষ্ঠান দেখেননি, তাই দেখবি বাপু, আমার মাথা যেন কাটা না যায়। নেশা ভাঙ করবে করো, তাতে আপত্তি নেই, কিন্তু সাহেবের থেকে দূরে দূরে, দূরে দূরে। বাটন সাহেবকে তো তোমরা ভালোই চেনো, রেগে গেলে উনি কি করেন তাও তোমরা ভালোই জানো। তাই সাহেব যাতে খুশি হন তারই সমস্ত ব্যবস্থা রেখো। কিন্তু খবরদার, সাহেব কি চটিয়েছ কি মরেছ, বুঝলে? বুঝেছি জমিদারবাবু, বুঝেছি। হ্যাঁ, আর শোনো, জানি আমাদের গায়ের প্রথা হলো গাজনের রাতে মরা আনা, তাকে স্নান করানো, সাজানো, রং মাখানো, তারপর তাকে ঘিরে পুজো। কিন্তু এবার যেন সব মরা টরা এনো না বাপু, ও জিনিস সাহেবের ভালো লাগবে না। আর তাছাড়া পুলিশের ব্যাপার বুঝেছ তো, গাজনের মরা আনলে ওরা আবার বাড়ি নিয়ে গিয়ে তার পরীক্ষা করতে লাগলেই হলো, সব পুজো টুজো মাঠে মারা যাবে। তার সাথে আমারও বদনাম, গ্রামেরও বদনাম, বুঝেছ? হ্যাঁ জমিদার বাবু। তা এবার দলে নতুন কে কে? নবীন হাসি হাসি মুখ করে ওর পেছনে দাঁড়িয়ে থাকা ছেলেটাকে টেনে নিয়ে এসে বলে, এই যে বাবু, সুবল নতুন, আমারই ছেলে তো, ওকেও আমাদের দলে টেনে নিয়েছি। এই যা যা, পেন্নাম কর জমিদার মশাইকে। সুবল বেদির ওপর উঠল না, নিচ থেকেই মাটিতে শুয়ে পড়ে সাষ্টাঙ্গে প্রণাম করে উঠে দাঁড়ালো। তা দেখে নৃসিংহ রায় বেজায় খুশি। অল্প বয়সী হলেও ছেলের সংস্কার আছে, জাতপাতের জ্ঞান আছে। গোঁফে একটা তা দিয়ে তিনি বললেন, বেশ করেছ তো সুবল, তোমার লেখাপড়া কদ্দূর? কি যে বলেন কর্তা, আমরা হলুম গিয়ে নিচু জাত, আমাদের ঘরে আবার লেখাপড়া ওসব করে হবেটা কি? আপনি হলেন আমাদের মাই বাপ, আপনার দয়াতে দুটো খেতে পড়তে পাই, এটাই অনেক। আমার সুবলও খুব ভালো ছেলে, এই নীলকণ্ঠপুরেই ওর ভিটে, ভিটে ছেড়ে আর যাবে কোথায়? আরো 2-3 জন নতুন এসেছে কর্তা, তবে সুবলের মতো আর কেউ নেই। কথাটা শুনে নিজের মনেই একটু মুচকি হেসে ওঠে লোচন ঢাকি। ওদের দলের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ সে, সেই কবে থেকে সে ঢাক বাজাচ্ছে। এই সময়টাতেই ওদের 2 পয়সা রোজগার হয়। মনে মনে নিজেকে সান্ত্বনা দেয় লোচন ঢাকি, যত কষ্টই হোক, যত দারিদ্রই থাকুক, তোষামদ সে কোনোদিনও করেনি। জমিদার নৃসিংহ নারায়ণ নাকি গ্রামের ভালো চায়। খাজনা না পেলে কি করে খাজনা আদায় করা হয় তা লোচন ঢাকি ভোলেনি। তবু তোষামদ তো এই গ্রামের লোকেদের রক্তে। আজ তাদের উৎসবে কে নিমন্ত্রিত? না বাটন সাহেব। সেই বাটন সাহেব যে কচু কাটা করে গাঁয়ের লোককে। ওরা পুলিশ, এক একটা আস্ত সাদা পিশাচ। ওই সাদা চামড়ার তলায় এক একটা জন্তু লুকিয়ে আছে, মানুষকে ছিঁড়ে খায় ওরা, আস্ত নরখাদক। এই তো ওদের দলের বুলু ময়রার ছেলে কথা না শুনে গিয়েছিল পুলিশের কাছে নালিশ ঠুকতে। সাদা চামড়ার লোকেরা গাঁয়ের মা বোনেদের গায়ে হাত দেয়, মান ইজ্জত নিয়ে টানাটানি করে, এই কথা বলতে। তা 2 দিন পরে সেই ছেলেকে আর খুঁজে পাওয়া গেল না। তন্ন তন্ন করে এ গ্রাম সে গ্রাম দেখা হলো,
কিন্তু খোঁজ মিলল না। এই ঘটনা তো প্রায় 2 বছর হতে চলল। মেরে কোথায় পুঁতে দিল বাটন সাহেব কে জানে। তারপর এই তো গফুরের মেয়ে হাফিজা, রক্তাক্ত অবস্থায় পুলিশ ফাঁড়ির সামনে নাকি তাকে পাওয়া যায়। কতবার তাকে বেআব্রু করেছিল পুলিশের লোকেরা। লজ্জায় কাউকে কিচ্ছু বলতে পারেনি গফুর। গেল বছর বাপ মেয়ে দুজনেই গলায় দড়ি দিয়ে মরল। গাঁয়ের কোন পরিবারটা এমন আছে যাকে বাটন সাহেবের অত্যাচার সহ্য করতে হয়নি? সুনীলের পিঠের চাবড়া চাবড়া জমাট বাঁধা রক্তের দাগগুলো মনে পড়লে আজও গাটা শিরশির করে ওঠে লোচন ঢাকির। আর সেই বাটন সাহেব আসবেন তাদের পবিত্র গাজন দেখতে, রগড় করতে। আবারও মনে মনে মুচকি হাসে লোচন ঢাকি। এমন সময় একটা ধাক্কায় ওর চমক ভাঙে। মুখ তুলে দেখে জমিদার বাবু কটমট করে তাকিয়ে আছেন ওর দিকে। মুখে একটা বিশ্রী আওয়াজ করে বললেন, এই বুড়োটাকে এখানে রেখেছিস কেন রে দলে? হ্যাঁ, বেটা কালা নেমো খারামের বাপ। কি লোচন, লজ্জা করে না তোমার? জমিদার বাবু কথা বলছেন তখন অন্য চিন্তা করছো। যার খাও যার পড়ো তাকে সম্মান দিতে শেখোনি। এই সুনীলকে বল এই সুবলের মতো ছেলেকে দেখে শিক্ষা নিতে। গাঁয়ের ছেলে গায়ে বাঁচবে, গায়ে মরবে। হ্যাঁ, তারা শালা কলকাতা গেছে। হ্যাঁ, ছেলে তো দেখে না তোকে। যে ঘরটায় আমার দয়ায় থাকিস, ইচ্ছা করছে হাতির পা দিয়ে মারিয়ে ধুলোয় মিশিয়ে দিই। নেয়ার বয়স হয়েছে, নইলে পাটেন সাহেবকে বলে তোর ছেলের মতো তোর পিঠেও 50 ঘা চাবুক মারা করাতাম। বাসন ডোকো থাকার। সবাই চুপ করে গেছে। খালি লোচন ঢাকি হাত জোড় করে মাথা নিচু করে বলল, মাফ করবেন রাজাবাবু, কানে একটু খাটো তো, কম শুনতে পাই, মাফ করবেন। আসলে ঢাক বাজাই তো, এত আওয়াজ শুনে শুনে কানটা একেবারে চলে যাচ্ছে। কি আমার উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী এলেন গো! ওই তো ছোট লোকের বাজনা, দুটো কাটি দিয়ে খালি ড্যাংডা ড্যাং ড্যাংডা ড্যাং করিস। হ্যাঁ, না আছে সুরজ্ঞান না শিল্প। যাকে শোনো বাবু, যেটা বলছিলাম। আবার জ্ঞান গর্ভ বক্তৃতায় ডুবে যান জমিদার নৃসিংহ নারায়ণ। অন্যদিন হলে হয়তো লজ্জা ঘেন্না অপমানে ভরে যেত মনটা, কিন্তু আজ তা হলো না। বরং একটা চাপা আনন্দ পেয়ে বসেছে লোচনকে। এমন একটা গোপন কথা মনের মধ্যে আনাগোনা করছে, যা কখনো ভয় পাওয়াচ্ছে, আবার কখনো পরম প্রশান্তি এনে দিচ্ছে। নীলকণ্ঠপুর গ্রামের পাশ দিয়ে বয়ে চলেছে কালিন্দী নদী। তার ধারে ঘন বটের বন। তার একটু দূরেই জামুরগাছা মহাশ্মশান। সেই শ্মশান থেকেই তুলে আনা হয় চড়কের মড়া। আজ যখন চড়ক পুজোর অনুষ্ঠান শেষ হবে, ঠিক সেই সময়ই হবে ঘটনাটা। রাত যখন গভীর হবে, যখন ওই শ্মশানের ধারে শেয়াল কুকুরের ডাক ছাড়া আর কোনো আওয়াজ পাওয়া যাবে না, সেই সময়, ঠিক সেই সময় একটা নৌকা এসে ভিড়বে শ্মশান ঘাটে। গাজনের রাতে শ্মশান পবিত্র রাখতে হয়, তাই ওই দিন একটাও মরা পোড়ানো হবে না। আর ওই রাত্রিবেলায় কালিন্দী নদী শুনবে এক ছলাৎ ছলাৎ আওয়াজ। কয়েকটা জোয়ান ছেলে আজ ওই নৌকো থেকে নামবে। তাদের দলের নেতা লোচন ঢাকির একমাত্র সন্তান সুনীল, তার সঙ্গে থাকবে অনন্ত, আর একজন থাকবে জঙ্গলের আড়ালে সুবল, নবীন ময়রার ছেলে। তার দায়িত্ব শ্মশানে যেন গ্রামের লোক না থাকে তা দেখা। নিঝুম কালো অন্ধকারের মধ্যে ওরা নৌকো থেকে যেগুলো নামাবে, সেগুলো লোচন চোখেও দেখেনি কখনো। অস্ত্র, আগ্নেয়াস্ত্র, বন্দুক বোমা বাঁধার সরঞ্জাম, গুলি, কার্তুজ। ওই লাল মুখোশ সাহেবদের অনাচারকে চিরতরে ঘুচিয়ে দিতে আসছে সুনীল। আজ সেই দিন। বুকের ভেতরটা ধুকপুক করে ওঠে লোচন ঢাকির। চৈত্র মাসের চড়া রোদে দাঁড়িয়ে আরো বেশি করে ঘামতে থাকে সে। চোখ বন্ধ করে
মনে মনে সে বলে, মহাদেব, ভোলে বাবা, ছেলেগুলোর প্রাণপাত করছে গ্রামের জন্যে। ওদের যেন কিছু না হয় বাবা, ওদের যেন কিছু না হয়। সন্ধ্যা তখন সবে নেমেছে নীলকণ্ঠপুর গ্রামে। ষষ্ঠীতলা, অন্যদিন যেখানটা এই সময় থমথম করে তাল গাছের মাথা থেকে প্যাঁচার ডাক শোনা যায়, সেই ষষ্ঠীতলা আজ লোকে লোকারণ্য। ঠিক ঠিক করছে গাঁয়ের লোক। তালসারির ঠিক পেছনে উজ্জ্বল হলদে চাঁদ দেখা যাচ্ছে। ধুনুচি মশাল লম্ফের ধোঁয়াতে ভরে গেছে চারিদিক। গম গম করছে আজ ষষ্ঠীতলা। খড়ের চালে ঢাকা মাটির দেওয়ালের শিব মন্দিরের সামনের চত্বরটা ফাঁকা। তার পাশে গোল করে লোক জড়ো হয়েছে। বিনোদন বলে তো তেমন কিছুই নেই এদের জীবনে, তাই গাজনই ওদের কাছে সব। এই একদিন নিচু জাতের লোকেরাও সন্ন্যাসী হয়ে ওঠে। পৈতের মতো করে গায়ে জড়ায় সুতো, যেন এক নকল ব্রাহ্মণত্ব পায় তারা। এই দিন তারা প্রবেশ করতে পারে শিব মন্দিরের ভেতরে। তাদেরই মধ্যে একজন মাথায় তুলে নেয় শিবলিঙ্গ। বিয়ের আগে স্নান করবেন ভোলে বাবা, তাই তাকে নিয়ে যাওয়া হবে কালিন্দী নদীতে স্নান করাতে। এ এক অদ্ভুত প্রথা নীলকণ্ঠপুরের। স্নানের সময় যার মাথায় শিবলিঙ্গ থাকবে সে মাটিতে পা ফেলবে না। থরে থরে লোক এসে শুয়ে পড়বে মাটিতে, আর তাদের পেটে পিঠে পা দিয়ে এগিয়ে যাবে লোকটি। দেবতার পা গায়ে পাওয়া এ তো মহাপুণ্যের। এমনি করে ষষ্ঠীতলা থেকে কালিন্দী নদী অবধি চলতে থাকবে মানুষের গায়ে পা দিয়ে হেঁটে চলা। তারপর শিবকে স্নান করিয়ে ফিরিয়ে আনা হবে মন্দিরে। তারপর শুরু হবে নানা রকম যাত্রাপালা আর বিভিন্ন আচার। এইসবের মধ্যেও একটা আওয়াজ সবকিছুকে ছাপিয়ে যাচ্ছে আজ। তা হলো লোচন ঢাকির ঢাকের আওয়াজ। নেচে নেচে ঘুরে ঘুরে ঢাক বাজাচ্ছে লোচন ঢাকি। ওর হাতে ঢাক যেন কথা বলছে আজ। আরও কয়েকজন ঢাক বাজাচ্ছে ঠিকই, কিন্তু লোচনের ওপর যেন বাবা ভর করেছেন। ঢাকের বলে বলে নিজেও নাচছে আর সবাইকে নাচিয়ে ছাড়ছে সে। মনে শুধু একটাই আনন্দ, এক গোপন আনন্দ। আজ অসুর বধের দিন, গাজনের দিন গাঁয়ের অসুর বধ হবে। এ তো মহাপুণ্যের ব্যাপার। একে একে প্রথা এগিয়ে চলেছে। শিবের স্নান হয়ে গিয়ে এবার পালাগান শুরু হয়েছে। সিঁদুর মাখানো মরার মাথা দুটো মাঝখানে রেখে চারিদিকে গোল করে চলছে পালাগান। তাতে শুধু শিব দুর্গা নয়, কেউ সেজেছে রাম, কেউ সীতা, কেউ হরিশ্চন্দ্র। ছোট ছোট বিভিন্ন পালার পরে হবে আসল অনুষ্ঠান। অভিনেতারা সকলেই পুরুষ। গানের কথাতে শৈল্পিক ভাবের থেকেও বেশি ফুটে ওঠে কুরুচিকর হাস্যরস। তার সঙ্গে জঘন্য মন্তব্য, গালিগালাজ তো আছেই। শিল্পের মধ্যে এই অহেতুক জালিয়াতি লোচন ঢাকির ঠিক ভালো লাগে না। সে জাত শিল্পী, নিজের গুণে মানুষকে নাচাতে পারে, কিন্তু শিল্পে এসব নোংরামি কেন? চুপ করে ঢাক বাজায় সে। এইসবের থেকে পালাতেও পারে না। এ তো তারই গ্রাম, এই তো তার সব কিছু। পালিয়ে কোথায় যাবে সে? এই গ্রামে বিজলি বাতি নেই। চারদিকে বাঁধা বাঁশের ওপর থেকে ঝুলছে বেশ কিছু লণ্ঠন। ওই আলোতেই ভরে আছে আশপাশ, আর মাঝে জ্বলছে গনগনে কয়লার আগুন। ওর ওপর দিয়ে হাঁটলেই পরম পুণ্য। শুধু কি তাই, বান ফোঁড়া জিভের মধ্যে দিয়ে লোহার পাতলা তার এফোঁড়ো ফোঁড় করে সে এক মহা নাচ। বানের দুপাশে কর্পূর বেঁধে জ্বালানো হয় আগুন। তা দেখতে লোক উপচে পড়ছে। শুধু নীলকণ্ঠপুর না,
বরুই, সোনাহাটি, গড়চা, গোবিন্দপুর আশেপাশের সব গ্রাম থেকে এই উৎসব দেখতে লোকে আসে। চড়কে পিঠে বড়শি লাগিয়ে বনবন করে ঘুরবে ভক্তরা। ঢাক বাজবে, সানাই বাজবে, কবে থেকে মহড়া চলছে। আর সব শেষে হবে কালকে পাত্র গান। যদিও এখানেই উৎসব শেষ হয় না, সব শেষে হয় সবচেয়ে ভয়ঙ্কর উৎসব। বাচ্চারা তখন কেঁদে ওঠে। মহা শ্মশান থেকে আনা হয় একটা সদ্য মরার দেহ। তাকে স্নান করিয়ে রং মাখিয়ে ঘোরানো হয় সারা গাঁ। দেখলে গা কেমন যেন শিরশির করে লোচন ঢাকির। আহা, ও তো কারো ছেলে, কারোর ভাই, কারোর স্বামী। মরার পর ওটুকু শান্তিও দেবে না ওকে। যদি ওই জায়গায় সুনীল হতো। ভাবতেই বুকটা ছ্যাঁত করে ওঠে তার। এতক্ষণে ওরা তো ভাসিয়ে দিয়েছে নৌকা, অস্ত্র বোঝাই নৌকা। গ্রামের লোক যখন গাজনে মত্ত, তখন গ্রামেরই ওই কটা ছেলে সব আনন্দ ত্যাগ করে আসছে সাপ মুক্তি ঘটাতে। শিব মন্দিরের দিকে তাকিয়ে চোখ বুজে নমস্কার করে লোচন ঢাকি। আর ঠিক তখনই ভেসে আসে জিপ গাড়ির আওয়াজ। ধুলো এসে লাগে নাকে। বাটন সাহেব পুলিশের বেশে এসে হাজির, সঙ্গে প্রায় 40 সশস্ত্র পুলিশ। তার ঠিক পেছনেই এসে দাঁড়ালো বেশ কয়েকটা পালকি আর জুড়ি গাড়ি। সপরিবারে আপ্যায়ন করতে এসেছেন জমিদার নৃসিংহ নারায়ণ। পুলিশের বড় কর্তা এসেছেন গাজনে, এও কি কম কথা নাকি? রায়বাহাদুর খেতাব তো আর মাত্র কহাত দূরে। বাটন সাহেব সুপারিশ করলেই উপাধি পাকা, তাই তাকে খুশি করা জরুরি। অনেকটা ওই পা চাটা কুকুরের মতো করে বাটন সাহেবের পিছু পিছু ঘুরতে লাগলেন নৃসিংহ নারায়ণ। দেখাতে লাগলেন কোনটা শিব, কে দুর্গা, কে কালী, কোন মন্দিরে কি হয় এইসব। ভক্তরা নেশাগ্রস্ত ঠিকই, কিন্তু বাটন সাহেবকে দেখে সবাই কেমন যেন সিঁটিয়ে গেছে। হট্টগোল কোলাহল করা দর্শকরাও একটু থমথমে। বদলায়নি খালি একজন, লোচন ঢাকি। বীর বিক্রমে সে বাজিয়ে চলেছে তার বাজনা। একের পর এক বলে বেজেই চলেছে ঢাক। কি দুরন্ত তার কাঠির চালনা! জটলা দেখে বাটন সাহেবের বরাবরই চোখ চলে যাচ্ছে ওই বৃদ্ধের দিকে। তীক্ষ্ণ সুচল ঠোঁটের কোণে ফুটে উঠছে এক মৃদু হাসি। ব্যাপারটা জমিদার বাবুরও চোখ এড়ায় না। গাজনের বৃহৎ কর্মকাণ্ডের মূল অতিথি করে যে বাটন সাহেবকে আনলেন, যার কিনা মজে যাওয়ার কথা এতক্ষণে, তার চোখ কিনা টেনে নিচ্ছে একটা বুড়ো ঢাকি। এ তিনি কিছুতেই সহ্য করে উঠতে পারছেন না। একে একে আচার অনুষ্ঠান শুরু হলো। পোরবোলানের গান, পালা, তারপরে বানফোঁড়া, চড়ক, জ্বলন্ত কয়লার ওপর দিয়ে হাঁটল ভক্তের দল। পায়ে ছাই মেখে ভাং খেয়ে করল ভূতের নৃত্য। মরার মাথা নিয়ে হলো লোকাচার। বাটন সাহেব সবটাই দেখলেন। খালি একবার অবজ্ঞার হাসি হেসে বললেন, ব্লাডি প্রিমিটিভস। ধোঁয়াতে চোখ জ্বলছে তার, গলাও জ্বালা করছে। তার মধ্যে গরমে মশার কামড়। সাদা চামড়ায় আঁচ লাগছে আগুনের হলকার। বিরক্ত বাটন সাহেব একসময় হঠাৎ সবাইকে চমকে দিয়ে বললেন, Stop that instrument and bring it to me. সাহেবের দোভাষী ব্যাপারটা বুঝে দৌড়ে গিয়ে লোচনকে বলল, এই যে লোচন, এই সাহেব তোমাকে ডাকছেন। ভয়ে লোচনের বুকটা শুকিয়ে যায়। সাহেব সব জেনে ফেলল না তো? একটা মৃদু কাঁপুনি দিয়ে ওঠে লোচন ঢাকির শরীরে। গুটি গুটি পায়ে সে এসে দাঁড়ায় বাটন সাহেবের ঠিক সামনে। সাহেবের হিংস্র নীল চোখগুলো ও সত্যি সত্যি পিশাচের মতোই লাগছে। মাথার টুপিটা খুলে বাদামি চুলে হাত বোলাতে বোলাতে বাটন সাহেব বললেন, What do you call it? A drum? লোচন ইংরেজি বুঝতে না পারলেও এটা বুঝতে পারে যে সাহেব ওর ঢাকের কথাই জিজ্ঞেস করছে। কিন্তু সে মুখ খোলার আগেই পাশ থেকে বলে ওঠেন জমিদার বাবু, স্যার, ওটা হলো গিয়ে ঢাক।
ড্রামেরই মতো উচ্চাঙ্গ সঙ্গীত, মানে ক্লাসিক্যাল সঙ্গে ব্যবহার হয়। হ্যাঁ, ইটস ভেরি ইন্টারেস্টিং স্যার। ঢাকের যে তালটা স্যার, দ্যাট ইজ ইউনিক। উই হ্যাভ খোল, করতাল, তবলা, আরো অনেক বাজনা, বাট ঢাক হলো ঢাক, আওয়ার হেরিটেজ। আরও কিছু বলতে যাচ্ছিলেন জমিদার বাবু, কিন্তু ফস করে লোচন ঢাকি বলে ওঠে, রাজা বাবু, ঢাকে তো তাল হয় না, বোল হয়। ঢাক ওই ড্যাডাং ড্যাং বললেই চেনা যায়। বিসর্জন, আবাহন, প্রাণ প্রতিষ্ঠা। হঠাৎ একটা প্রচণ্ড আঘাতে হুমড়ি খেয়ে পড়ে যায় লোচন ঢাকি। বাঁ কানের নিচটা গরম হয়ে উঠেছে তার। জমিদার বাবুর আংটি পরা ডান হাতটা সজোরে পড়েছে ওর গালে। নৃসিংহ নারায়ণ চিৎকার করে ওঠেন, কুত্তার বাচ্চা, তুই শেখাবি তাল না বল? ছোট লোক, করম পেটা করবো তোকে সবার সামনে, ভাল লাগবে? ঘোড়ার খুঁট দিয়ে তোর মাথা বাড়িয়ে দেবো জানোয়ার। দলের লোকজন দেখতে পেয়ে টেনে সরিয়ে নেয় লোচন ঢাকিকে। দোর্দণ্ড প্রতাপ জমিদার, যার নামে বাঘে গরুতে এক ঘাটে জল খায়, এমনই নিজের ছবি তুলে ধরতে চেয়েছিলেন জমিদার বাবু। আর সেখানে বার্টন সাহেবের সামনে এমন অপমান তিনি বরদাস্ত করেন কি করে? সাহেব কিন্তু একই রকম মুচকি হেসে চলেছেন। এতক্ষণে প্রকৃত বিনোদন পেয়েছেন তিনি। জমিদারের লেঠেলরা লোচনের গলার কাছটা ধরে টানতে টানতে নিয়ে গেল পাশে। বল্লমের উল্টো পাশটা দিয়ে সজোরে মারল ডান পায়ে। লোচন কোঁকিয়ে ওঠে, যা ভাগ শালা, ভাগ এখান থেকে। প্রায় কুকুরের মতো তাড়ানো হলো লোচন ঢাকিকে। ওর একমাত্র সম্বল ঢাকটা জাপটে ধরে ছ্যাঁচড়াতে ছ্যাঁচড়াতে কোন দিকে যে পালালো লোচন ঢাকি, সে খবর কেউ জানে না। পবিত্র গাজনের উৎসব, অত জৌলুস, অত নৃশংসতা সত্ত্বেও কেমন যেন ফিকে হয়ে এলো লোচনের ঢাকের বাদ্যি ছাড়া। অনেকক্ষণ পর আস্তে আস্তে চোখ খোলে লোচন ঢাকি। আওয়াজ তখন প্রায় শান্ত। ঘন বটের বনের একপাশে ঝোপের ধারে কতক্ষণ জ্ঞান হারিয়ে সে পড়েছিল সে নিজেও জানে না। গাজন বোধহয় এতক্ষণে শেষ হয়েছে। চারিদিক ঘুটঘুটে অন্ধকার। যতক্ষণ জ্ঞান ছিল ততক্ষণ ওই আঘাত পাওয়া পা নিয়ে আর গলায় ঢাকটা ঝুলিয়ে মাটিতে শরীরটাকে প্রায় ঘষতে ঘষতে কালিন্দী নদীর পাশে জামুরাগাছা শ্মশান ঘাটের দিকে সে যাচ্ছিল। এখন প্রহর হলো কে জানে। মনটা আনচান করে ওঠে তার। লোকচক্ষুর আড়ালে একবার যে বড় দেখতে ইচ্ছে করে ওদের। ও সুনীলকে। এই গভীর রাতেই তো ভিড়বে নৌকো। সুবল লুকিয়ে থাকবে শ্মশানের কোনো এক কোণে। নদীর ধার ফাঁকা থাকলে সে মশাল জ্বালিয়ে জানিয়ে দেবে। তখনই তো নামবে সুনীলের বিপ্লবী দল। পায়ের অসহ্য যন্ত্রণার মধ্যেও গর্বে যেন বুকটা ভরে ওঠে লোচনের। সেই ছোট্ট ছেলেটা কত বড় হয়ে গেল আজ ছেলেটা। এবার আর নিজেকে ধরে রাখতে পারে না লোচন। ওই খোঁড়া পা নিয়েও দৌড়ে যায় সুবলের কাছে। জড়িয়ে ধরে বলে, সুবল, বাবা আমার বেঁচে থাক, বাবা বেঁচে থাক, খুব ভালো হোক তোর। সুনীল, সুনীল, অনন্ত ওরা কোথায় রে? আমি যে ভালো করে কিছুই দেখতে পাচ্ছি না বাবা, একটু ওদের ডেকে দে না। হাসি হাসি মুখ করে তাকিয়ে থাকে সুবল। তারপর এক হাত লোচন ঢাকির ঘাড়ে রেখে আর এক হাতে তর্জনী দিয়ে দিক নির্দেশ করে দেখায়, খুড়ো ওদিকে দেখো। চোখটা আস্তে আস্তে পরিষ্কার হয়ে আসে লোচন ঢাকির। গাজনের মতো না হোক, নদীর এই ধারটাও ধোঁয়াতে ভরে গেছে। গনগন করে আগুন জ্বলছে, লক লক করে উঠছে তার শিখা। কালো ধোঁয়াতে ভরে যাচ্ছে চারপাশটা। এত বড় আগুন জ্বালালি কেন বাবা?
গ্রামের লোকজন চিনে যাবেছে। বলতে গিয়েই আরও একটা জিনিস লক্ষ্য করে লোচন ঢাকি। লোকজন যেন একটু বেশি ঠাহর হচ্ছে। এতজন ওই নৌকাতে এলো কি করে? আর সুনীল কোথায়, অনন্ত কোথায়? এমন সময় যেন সম্বিত ফিরে পায় লোচন। এরা তো খাঁকি উর্দি পরে আছে। তবে কি সুনীলের দল এই বেশেই এসেছে নাকি? এটাই ওদের ছদ্মবেশ? উৎকণ্ঠা বেড়েই চলেছে লোচনের। সামনে আরো ৩-৪ পা এগিয়ে যায় সে। শ্বাস নিতে কষ্ট হচ্ছে। সুবলের দিকে তাকিয়ে লোচন বলে, বাবা সুনীল, কই রে আমার সুনীল, কই? সুনীল, ওই দেখো সুনীল বলে হাত দেখায় সুবল। ওর আঙুল অনুসরণ করে লোচন তাকায়। চোখের জল শুকিয়ে গেছে তার। দৃষ্টিতে আর একটুও অস্পষ্টতা নেই। যে হাত দুটো দিয়ে আশীর্বাদ করবে ভেবেছিল সুনীলকে, অসাড় হয়ে ঝুলে পড়ে তার সেই হাত। ঠোঁটের কাঁপুনিও হঠাৎ করে বন্ধ হয়ে গেছে। সে দেখে তার থেকে অল্প দূরে বুড়ো বটগাছের ডাল থেকে ঝুলছে 12টা নিথর দেহ। সুনীল, অনন্ত, বিলাস, ভোলা, কালু, তাদের চোখগুলো অর্ধ উন্মিলিত। প্রগাঢ় শান্তিতে ডুবে গেছে গ্রামের বিপ্লবী দল। মাথা ঘুরে যায় লোচন ঢাকির। অবশ হয়ে আসে পা জোড়া। যেখানে দাঁড়িয়ে ছিল ঠিক ওইখানটাতেই মাটির ওপর বসে পড়ে সে। গলায় ঝুলছে সুনীলের দেওয়া ঢাকখানা। চোখটা আটকে গেছে সুনীলের মরা মুখের ওপর। কি মায়াময় মুখ, যেন এক দেব শিশু। হঠাৎ পাশ থেকে সুবল বলে ওঠে, কি গো খুড়ো, বসে পড়লি যে? আসল গাজনের খেলা তো এখনো বাকি। ঢাক বাজাবে না? তোমার নেমো কাটাম ছেলে আর ওই চালাদের তো সব ফাঁসি দিয়েছেন বাটন সাহেব। এরপর তো যোগ্য হবে। ওই যে ওই অত বড় আগুন দেখছো, ওইটা হলো ওদের সীতা। আমাদের বাটন সাহেব খুব ভালো লোক। গায়ে 70 হলে কি হবে? দেখো না, ওদের সবার সৎকারের ব্যবস্থা করেছেন। ওই যে আমরা গাজনে মরা আনি, ওই অনুষ্ঠানটা যে এবার হয়নি, সেটা বাটন সাহেবের মোটেই পছন্দ হয়নি। তাই সাহেব বলেছেন ওই 12 জনের পোড়া দেহগুলো নিয়ে গ্রামের মধ্যে ঘুরে ঘুরে এইবারে গাজন হবে। গায়ের লোক দেখবে সরকারের সাথে কুটকচালি করার ফল। তুমি ঢাক বাজাবে তো? হ্যাঁ, ঢ্যাঙ্কোড়া করে তা করে না করে, ঢ্যাঙ্কোড়া করে তা করে না করে। ওই দেখো বাটন সাহেব এই দিকেই আসছেন। ততক্ষণে গলা শুকিয়ে এসেছে লোচন ঢাকির। মাথাটা কাঁপছে সামনে পেছনে। সোজা হয়ে আর কতক্ষণ সে বসতে পারবে জানে না। একটা ভারী জুতোর খোঁচা এসে লাগে ওর ডান পায়ে। শরীরটা অসাড় হয়ে গেছে তার। জীর্ণ চোখে ওপরের দিকে একবার তাকায়, দেখে সেই হিংস্র নীল চোখ, চোরা হাসি। বাটন সাহেব বললেন, Holy cow! This is the man, the drummer. পাশ থেকে সুবল হাত জোড় করে চোখের ইশারায় সুনীলের ঝুলন্ত দেহটার দিকে দেখিয়ে বলে, সাহেব, সাহেব, ও সাহেব, ওই যে ছেলেটারে ফাঁসি দিয়েছিলেন, এইটা হলো ওর বাপ, লোচন ঢাকি। একবার সুনীলের মুখটা দ্রুত দেখে নিয়ে বাটন সাহেব বললেন, That's his son? How pity. I thought I would listen to his drum again. Could you play it for me, old man? What did you call it? Tal? Bowl, right? ঢাক বাজাবে কি করে? চোখের পাতাটুকুও ফেলতে পারছে না লোচন ঢাকি। নিঃশ্বাস নিতেও ভুলে গেছে সে। চৈত্রের সনসনে দক্ষিণা বাতাস এসে লাগছে গায়ে। দুলছে ওই 12টা তরতাজা যুবকের দেহ। এক এক করে সবকটা দেহ নামিয়ে ওই চিতার ওপর এনে ফেলল পুলিশের লোক। পটপট করে খড় পোড়ার মতো পুড়তে লাগলো শরীরগুলো। বাটন সাহেব মহা আনন্দে দেখছেন। আজ তিনি শুধু শত্রু নিধনই করেননি,
উচিত শিক্ষাও দিয়েছেন, সঙ্গে গ্রামের সবকটা মানুষকে বুঝিয়ে দিয়েছেন লর্ড জেমস বার্টনের সঙ্গে বেইমানি করার ফল কি। বাকি পুলিশরা গোল করে দাঁড়িয়ে রয়েছে ওই চিতার চারিদিকে, দাঁড়িয়ে রয়েছে সুবল, আর ওই ঢাকটাকে দু হাতে জড়িয়ে পা ছড়িয়ে ঢাকের ওপর নিজের থুতনিটা রেখে ধুলো মাটিতে বসে রয়েছে লোচন ঢাকি। বারবার মনে পড়ছে সুনীলের গোপনে পাঠানো চিঠির কথাগুলো। গাজনের দিন কিভাবে নামবে ওরা, কি করে পৌঁছবে পুলিশ ফাঁড়ি, কেমন করে আজীবনের মতো শেষ করে দেবে বার্টন সাহেবের নারকীয় অত্যাচার। সব এক নিমেষেই শেষ হয়ে গেল আজ। গভীর নিঃশ্বাস পড়ছে ওর। কি অতীত, কি বর্তমান, কি ভবিষ্যৎ। নীলকণ্ঠপুর গ্রাম, গাজন, জমিদার, কিছুই মাথাতে আসছে না। খালি মনে পড়ে যাচ্ছে চিঠির শেষ কথাগুলো। এমন সময় আবার সেই ভারী জুতোর খোঁচা এসে লাগে ওর পেটে। কানের কাছে মুখটা নিয়ে গিয়ে বার্টন সাহেব বলেন, So, old man, how do you want to see the very end? Any special wish? লোচন ইংরাজি বোঝে না, তাই সাহেবের দোভাষী আমতা আমতা করে বলল, লোচন সাহেব তোমাকে জিজ্ঞেস করছেন তোমার কোনো শেষ ইচ্ছা আছে কি না, মানে কোনো বিশেষ ইচ্ছা। মানে সাহেব বলতে চাইছেন। থুতনিটা ঢাকের উপর রেখে অবসন্ন গলাতে লোচন ঢাকি বলল, ছেলেটা আমার বড় ভালো গো সাহেব, ওকে তোমরা খারাপ ভেবো না। এই গাঁ ওর কাছে সব ছিল। ছেলেটা আমার বড় সাধ করে, বড় যত্ন করে এই ঢাকখানা বানিয়েছিল সাহেব। চন্দননগরের আম কাঠ দিয়ে এই খোল, খাসির চামড়া দিয়ে বায়া, একেবারে যেমনটা শিখিয়েছিলাম ঠিক তেমনটা বানিয়েছে। খুব গুণের ছেলে ও। ঢাক বাজালে দেখতে ও আমার থেকেও বেশি নাম করত। আমার ঢাকের বলে গ্রাম নাচে, ওর ঢাকের বলে তোমরাও নাচতে সাহেব, তোমরাও নাচতে, তোমরাও নাচতে গো। কিন্তু ছেলে তো আর থাকলো না। পরজন্মেও যেন সে বেঈমান না হয়, ঢাকি হয়। এই ঢাকটা ওর সাথে দিয়ে দাও সাহেব, এই আমি আর বাজাবো না, দিয়ে দাও ওকে, এইটুকুই আমার ইচ্ছা। বাটন সাহেবের দোভাষী এই কথাটা ইংরেজিতে অনুবাদ করে বলতেই বাটন সাহেব বললেন, Oh my God, that's a shame. This man plays it brilliantly. Even he was my only entertainment in your bullshit cousin. Anyway, I'll keep my word. Ram Singh, take this dog and throw it into fire. The old man would love to see his son to become a jockey in his next life, ain't not a coward like this. That is quite inspiring. লোচনের ঘাড়ে একটা হাত রেখে দোভাষী বলল, সাহেব কথা শুনেছেন লোচন, কিন্তু ওটাই তো সুনীলের শেষ স্মৃতি। ওটা নিজের কাছে রাখলেই তো পারতে। বলতে গিয়ে দোভাষী লক্ষ্য করে লোচন ঢাকি বিড়বিড় করে কি যেন বলছে। শিব 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 শম্ভো, জয় ডমরধর মহাদেবা, ধকা 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 চন্দ্র শিরে, ভুজা ভুজা গলে ভুজঙ্গম, ধক ধক ধকা চন্দ্র শিরে, ভুজা ভুজা গলে ভুজঙ্গম। ওদিকে রাম সিং সাহেবের কথা মতো লোচন ঢাকির কোল থেকে তুলে নেয় তার শখের ঢাকখানা। লোচন কিন্তু এখনো কিছু একটা বলেই চলেছে। রাম সিং ঢাকটা নিয়ে উঠে দাঁড়াতেই আস্তে আস্তে গলার স্বর বাড়তে থাকে লোচন ঢাকির। দশ বিনাশে মহাতাণ্ডব নীলকণ্ঠ মহেশ্বরা,
হর হর নাদ বোম বোম ভোলে শঙ্করা, হালা হালো হালা জটা জুটা, ধামা ধামা বাজে মৃদঙ্গম, কালা কালা সুরে নাচে গণ্ডি ত্রিভুবন নাচে থর থরা, ডম ডম ডমরু বাজে প্রলয়ঙ্কর মহেশ্বরা, শিব শিব শম্ভু জয় ডমরুধর মহাদেবা। সেই মন্ত্র, সেই চেনা শিব মন্ত্র পড়ছে লোচন। আগুনের তাপ হলকা এসে লাগছে পায়ে। তার মধ্যেই চিতার দিকে এক পা করে এগিয়ে যায় রাম সিং। 12টা জলজ্যান্ত মৃতদেহের উচ্চতায় চিতা বেশ উঁচু। ওই দূর থেকেও সে শুনতে পায় লোচন ঢাকির গলা। তাতে যেন একটু প্রশান্তির আভাস। ভীষণ ভীষণ ভূত প্রেত চলে আগে আগে 10 দিশা, ধাদিয়া ধাদিন সর্বলোক জাগে সহস্বরা, হর 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 যোগরাজ জয় জয় ভোলে শঙ্করা, শিব শিব শম্ভু জয় ডম্বরুধর মহাদেবা, শিব শিব শম্ভু জয় ডমরুধর মহাদেবা, ডমরুধর মহাদেবা, ডমরুধর মহাদেবা। সেদিকে কান না দিয়ে রাম সিং ঢাকটাকে সজোরে ছুঁড়ে দেয় চিতার আগুনে। আর এক দমকা বাতাসের মতো নাকে এসে লাগে এক উগ্র গন্ধ। এই গন্ধ খুব ভালো করে চেনেন বাটন সাহেব। পোড়া বারুদের গন্ধ। চোখ বিস্ফারিত হয়ে আসে তার। চিৎকার করে কিছু বলার আগেই একটা কান ফাটানো শব্দের সাথে আগুনের গোলায় বিস্ফোরণ হয়। যে আগুন 10-12 ফুট ওপরে উঠেছিল সেটা এবার 50 ফুট ওপরে উঠে যায়। নিমেষের মধ্যে ছড়িয়ে পড়ে চারপাশে। এ যেন মহাদেবের প্রলয় নাচ। কারোর একটা আর্তনাদের আওয়াজও শোনা যায় না এই মহাপ্রলয়ের সামনে। চোখের পলকের মধ্যে জ্বলে পুড়ে ছারখার হয়ে যায় সুবল পুলিশ বাহিনী, বাটন সাহেব আর লোচন ঢাকি। শেষ মুহূর্ত পর্যন্ত লোচনের চোখের সামনে ভাসছিল সুনীলের চিঠির ওই শব্দগুলো। একটা কথা কেউ জানে না বাবা, এ কথা আমার দলের কেউ জানে না। জানবো খালি আমি আর তুমি। যে ঢাক তোমায় দিয়েছি ওই ঢাকের কম্পন একটু কম হবে, আওয়াজ একটু মিহি হবে, কারণ ওই ঢাকের ভেতরে কটা পুটলি ভরে একটা জিনিস রেখেছি বাবা। ওকে বারুদ বলে। ও জিনিসে রোদ খাওয়াবে। ওই দিয়েই শেষ করব লালমুখগুলোকে। গাজনের দিন যখন নৌকো ভিড়বে তখন তুমিও এসো শ্মশান ঘাটে। তোমায় প্রণাম করব আর ঢাক কেটে ওই জিনিসগুলো বের করে নেব। খেয়াল রেখো বাবা, কেউ যেন কিচ্ছু জানতে না পারে। ইতি, তোমার সুনীল। জমিদার বাড়িতে আজ মহা সমারোহ। ঠাকুর দালানের সামনেই বাঁধা হয়েছে বিশাল মাচা। ঠিক ঠিক করছে গাঁয়ের লোক। নতুন সাহেব লেফটেন্যান্ট স্মিথ আজ আসছেন নীলকণ্ঠপুর আর তার পার্শ্ববর্তী এলাকার দায়িত্ব নিতে। ভুরি ভোজ আর মহা আড়ম্বরের আয়োজন করেছেন জমিদার নৃসিংহ নারায়ণ। নতুন সাহেবকে খুশি রাখা খুব জরুরি। নতুন জামা পরে উৎসবের আমেজে এসেছে গাঁয়ের লোক। আজ গ্রামের এক বীর সন্তানের নামে দেওয়া হবে পুরস্কার, সুবল শান্তি পুরস্কার, যে নিজের জীবন বাজি রেখে রক্ষা করেছে গ্রামকে। জমিদার বাবু ঘোষণা করেছেন যে সুবল না থাক, প্রতি বছর তার নামে গ্রামের সবচেয়ে কর্মঠ শান্তিপ্রিয় ছেলেটির হাতে তুলে দেওয়া হবে এই পুরস্কার। চারিদিকে মহানন্দে বাজছে কাঁসর, সানাই, ঢাকঢোল, ঘণ্টা। জমিদার বাবু তসরের চাদরটা পিঠে রেখে মাচায় উঠে বাদ্যিগুলো হাতের ইশারায় থামিয়ে বললেন, আজ হলো মহা আনন্দের দিন। হ্যাঁ, আমাদের নতুন সাহেব আসছেন আজ। আমরা সবাই মিলে আজ নতুন সাহেবকে খুশি করে দেব, কেমন? আজ গান হবে, নাচ হবে, বাঁশি সুরে সুরে আমরা গাইব, কেমন? ঢাকের তালে তালে নাচবো। হ্যাঁ জমিদার বাবু। এমন সময় শোনা গেল একটা তীক্ষ্ণ গলা। একটা ছোট্ট ফর্সা ছেলে, গায়ে সাদা জামা, ধুতি, ঘাড়ে লাল গামছা আর কাঁধে একখানা পেল্লাই ঢাক, হাতে কাঠি।
মুখে একরাশ হাসি নিয়ে সে বলল, ভুল বললেন জমিদার বাবু, ঢাকের তাল হয় না, বোল হয়। বলেই ছেলেটা খিলখিল করে হেসে ওঠে। ওই মহা আনন্দের মধ্যেও জমিদার নৃসিংহ নারায়ণের হাসিটা কেমন যেন একটু ফিকে হয়ে আসে। এতক্ষণ আপনি শুনছিলেন অর্কপ্রভ সিনহার কাহিনী গাজন। লোচন ঢাকির চরিত্রে দীপক, জমিদারের ভূমিকায় দীপঙ্কর, বাটন সাহেবের চরিত্রে সুব্রত, নায়েব মশাইয়ের ভূমিকায় শঙ্কর, নবীন এবং লেঠেলের ভূমিকায় শুভদীপ, সুবলের চরিত্রে স্নেহাদ্রি, গল্প পাঠে এবং অন্যান্য ভূমিকায় সায়ন, নাট্যরূপ দান দেবস্মিতা, পোস্টার অ্যান্ড পাবলিসিটি ডিজাইন ডিভাইন কমেডি, শব্দ সংযোজন এবং ধ্বনি পরিকল্পনা শুভায়ন, সমগ্র পরিচালনা সায়ন। আগামী সপ্তাহে আরও একটি নতুন গল্প নিয়ে ফিরে আসবো আমরা। শুনতে থাকুন রেডিও মিলন অডিও স্টোরি।